সরকারকে সঠিক পথে ফেরাতে রাজপথে নামতে হতে পারে মন্তব্য বিএনপির। আওয়ামী লীগের হরতাল অবরোধে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অভিযোগ সিপিডি, সরবরাহ ঠিক রাখতে কঠোর হওয়ার তাগিদ। মুক্তিপণে ইয়াসিন বাহিনীর আয় মাসে কোটি টাকা, রাজধানীতে সক্রিয় শয়তানের নিঃশ্বাসের ৭ চক্র। বিদেশের কাজের নামে যুদ্ধ করতে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশিদের, খোঁজ মিলছে না অনেকের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের উদ্যোগ। সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। গণ অভ্যুত্থানের স্মরণীয় করে রাখতে ৫ আগস্টই নির্বাচন দেয়া যায় বলে মনে করেন তিনি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে কেন এত গড়িমসি, সে বিষয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, ৫ মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত ৫ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারকে সঠিক পথে নিয়ে আসতে উদ্যোগ নেবে বিএনপি। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে, উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনাই কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও দেশ দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত নেতাদের বিচারে মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেবে না সরকার। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলটির নেতারা এখনও পর্যন্ত ক্ষমা চাওয়ার বদলে জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মেহেদী হাসান রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা। তবুও অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়ে দলের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি জুড়ে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দলটির যে কোনো কর্মসূচিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে,
যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের দিনক্ষণের ব্যাপারেও সরকারের আগের অবস্থানের কথাই জানান তিনি। যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম, সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। গেল 6 মাসে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করছেন তারা সঠিক বলছেন না বলেও মন্তব্য করেন তিনি। এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব। এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে। জয়পুরহাট সহ দেশের একাধিক জায়গায় নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে বলবো যে আপনারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জয়পুরহাটে নারী ফুটবল খেলাকে পণ্ড করার পক্ষে সাফাই গাইল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নারীদের খেলাধুলার এমন বিষয় দেশের সংস্কৃতি এবং সংবিধান পরিপন্থী কিনা খতিয়ে দেখা হবে। যদি এমন হয় যে সেটা আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতিকে যদি কোনো ধরনের আঘাত হানে, কোনো বিষয় যদি আমাদের কাছে অভিযোগের বিষয় আসে, আমরা অবশ্যই সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থনীতির স্বার্থে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত বলেও মনে করে সিপিডি। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সেই সঙ্গে রয়েছে ডলারের ঘাটতি মোকাবেলা আর ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম। ছাড় মিলছে না নানা পর্যায়ে বিক্ষোভ, ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও। ফলে অর্থনীতি বদলে গেছে এমন দাবি করার অবস্থাই নেই নতুন সরকার। একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি বলছে, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ, নেতিবাচক হার রাজস্ব আদায়ে, তাই বাজেটে বড় ঘাটতি দাঁড়িয়েছে। এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। আমরা দেখেছি যে দামের ওঠানামাটা এটা অদক্ষতার সাথেও কিন্তু জড়িত রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। গবেষকরা জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা। আদায়ের গতিও কাঙ্ক্ষিত নয়। বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রে জ্বালানি মূল্য, ব্যাংকগুলোর সংস্কার, ব্যাংকগুলোর ঋণ সহায়তা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য উদ্যোগ, ব্যাংকিং খাতের সংস্কার, অনেক উদ্যোগ নেওয়ার পরেও ভিজিবল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সিপিডির দাবি, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। ফলে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগোবে না। সংস্কারের প্রয়োজনীয়তা সবার জন্য হলেও, সবাই এটা গুরুত্বপূর্ণ মনে করলেও, এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে। গবেষকরা বলছেন, গত 4 বছরে 40 লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে, কিন্তু রেমিটেন্সে তার প্রভাব এখনো নেই। একটা বৃদ্ধি দেখা গেছিল, একটা উল্লেখ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ডিবির অভিযানে ধরা পড়ল শয়তানের নিঃশ্বাস চক্রের 3 সদস্যের। সম্প্রতি 21 টেলিভিশনে এই চক্র নিয়ে প্রতিবেদন প্রচারের পরপরই অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। আর অপরাধ চক্রের সদস্যরা জানান কিভাবে তারা ঘটিয়ে আসছেন এসব অপকর্ম। এরশাদ আলী ক্যামেরায়, মাহতাব মিনহাজের প্রতিবেদন। 81, 82, 83, 84, 85। অপরাধের পর দিন শেষে এভাবেই চলে শয়তানের নিঃশ্বাস চক্রের ভাগ বাটোয়ারা। পপি, শারমিন আক্তার খুশি, সোনিয়া আক্তার 3 জনই শয়তানের নিঃশ্বাস চক্রের সক্রিয় সদস্য। ধরা পড়ে মহানগর গোয়েন্দা পুলিশের জালে। 21-এর ক্যামেরায় প্রকাশ করে অপরাধ সংগঠনের কৌশল। আমরা কাজ বিরানোর পরে আমার কয় যে কে আগে যাব, তখন বলি যে আমি যাবো।
কিন্তু হ্যাঁ গলায় কানে যদি থাকে এটা আমরা আইডিয়ার উপরে লই, তখন কই যে আপনার গলায় কানে যদি পিতল মিতল থাকে এটি খুলে লন কম্পিউটারে চেক করে। প্রতারণার বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও জানায় মূল অপরাধ ঘটায় তাদের ওস্তাদ বা চক্রের প্রধান, তারা মাঠের কর্মী মাত্র। আমাদের কাজ হচ্ছে পার্টি জোগানো, আমরা নিয়ে যে এলা ওস্তাদ কি করে বলতে পারি না। টাকার মধ্যে কি মিশান? আমরা ওস্তাদে মিশাইতে আমরা দেখি না, আমরা কিভাবে বলবো যে কি মিশে। তবে তাদের হাতে আক্রান্ত ব্যক্তির পরিবার জানায় স্কোপোলামিনের মাধ্যমেই সম্মোহিত করা হয়েছে ভিকটিমকে। টাকা আমি হাতে দিয়েছিল, ধরেন আমি হাত দিয়েছি, আমি ধরছে দেন ওটাকে ওটা টাকা দিচ্ছে, দেন এরপর আর আমার কোনো সেন্স নেই, আমাকে যা বলতে আমি তাই করতে চাই। একান্ত সাক্ষাৎকারে অভিযান পরিচালনাকারী ডিবির কর্মকর্তা জানান, ২১শে টেলিভিশনে সংবাদ প্রচারের পরই অভিযানে নেমে রাজধানীর গুলিস্তান, জুরাইন ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। সূত্র ধরেই আমরা একটা পরীক্ষামূলকভাবে আমরা একটা অভিযান পরিচালনা করি, যার পরিচালনার কারণেই আমরা একটু আস্তে আস্তে করে সাকসেস হওয়ার জন্য আমরা চেষ্টা করি। এই অপরাধীরা বিশেষ করে নারীদের টার্গেট করে, প্রথমে ভিকটিমকে সাহায্যের ভান করে, পরে ফাঁদে ফেলে নিজেদের। যারে টার্গেট করে ভিকটিমকে তাদের পক্ষ নেয় একজন, ওরা পথচারী হিসাবে দেখা গেল কোথাও পথচারী হলে ওই পথচারীর কাছ মনে করে যাওয়ার পথে ওই যে ভিকটিমের সহযোগী হিসাবে মনে করেন তাদের পক্ষ নেয়। প্রতিবেশীরাও জানে না তারা এমন ভয়ঙ্কর কাজের সাথে জড়িত। অপারেশন পরিচালনা করতে গেলে অনেক সময় দেখা গেল বাসাবাড়িতে যে সমস্ত বস্তির থাকে এরা, তখন ওখানে দেখা গেল অনেক সময় প্রতিবাদ করে যে কেন পুলিশে নিবে, কেন পুলিশে ধরবে। চক্রটির অনেকগুলো দল সক্রিয় আছে রাজধানীতে, তাদের টার্গেট থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ এই কর্মকর্তার। কমিউনিকেট না করাই ভালো কোনো অপরিচিত লোকের সাথে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় স্বর্ণালংকার, চেকের পাতাসহ বেশ কয়েকটি মুঠোফোন। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। কোটি টাকার নিচে তারা ছিনতাই করে না, অপহরণের পর মুক্তিপণও কোটি টাকার কম হয় না। রাজধানী গুলশান বনানী বাড্ডা এলাকায় ছিনতাই ও অপহরণ করে তাদের মাসে আয় কোটি টাকা। অপরাধ জগতের এই চক্রটি ইয়াসিন বাহিনী নামে পরিচিত। রাজধানীর সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজার কোটি টাকা ছিনতাই মামলার তদন্তে নেমে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২১ জানুয়ারি রাত ৯টা গুলশান ২-এর ডিসিসি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজা। তাদের মোটরসাইকেলের গতিরোধ করে গুলশান বনানী এলাকার সন্ত্রাসী ইয়াসিন। মারপিট ও কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় কোটি টাকা। গুরুতর আহত হন কাদের ও হামজা। খবর পেয়ে মানি এক্সচেঞ্জের লোকজন ঘটনাস্থলে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায় সব নগদ অর্থ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঘটনার সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের বেশ সমাগম ছিল, যানজটও ছিল সেখানে। তবে কাদের ও হামজা কারো সাহায্য পায়নি। টাকা ছিল কাছে, টাকা নিয়ে গেছে ছিনতাই, তারপর চাকু দিয়ে মাথায় মারছে, দুইজনের মাথায় প্রচুর কেটে গেছে, অনেক সেলাই লাগছে, ৮টা-৯টা তার বেশি। ঘটনার কিছু পরে পুলিশের গাড়িও সেখান দিয়ে যেতে দেখা গেছে, তবে ছিনতাইয়ের ঘটনা দেখেনি বা বুঝতেও পারেনি তারা। ঘটনার সাথে জড়িত ইয়াসিন বাহিনীর ৮ সদস্য গ্রেফতার হয়েছে। তারা হলেন ইয়াসিন, রবিউল, অন্তর, রাজু, গোপাল, মেহেদি, বিল্লাল এবং রানা। গুলশানের সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদারের পরিবার এর আগেও ইয়াসিন বাহিনীর রোশানলে পড়েছিলেন। কাদেরের উপর হামলার মাত্র ৩ মাস আগে তার ছোট ভাই মিন্টু শিকদার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয়েছিলেন। পরে গোপালগঞ্জের হাইওয়ে থেকে মিন্টুকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইয়াসিন গ্রেফতারও হয়। পরে জামিনে বেরিয়ে পুরনো পেশায় ফিরে যায় সে। মামলা তুলে নিতে এখনো হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আহত কাদের পরিবারের সদস্যদের। ওরা এইগুলো করে বেড়ায়, ওদের একটা গ্রুপ আছে, আবারও হুমকি দিচ্ছে, মামলা করছিস কেন, উঠাই নিতে হবে এগুলা, হলে এরপরে বড় মেরে ফেলানোর হুমকি দিচ্ছে। গুলশান থানা পুলিশ মিন্টু ও কাদেরের উপর হামলা, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। দুই পক্ষই হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা বা ওই যে কি বলে হুন্ডি ব্যবসা, যেটাই বলেন আপনি, পরস্পর একই গ্রামের। তো ৩-৪ মাস আগে বাড্ডা থানা এলাকায় লেনদেন সংক্রান্ত টাকা পয়সা মিন্টুকে অপহরণ করা হয়েছিল, ওখানে একটা মামলা আছে। ওইটা থেকে জামিন পাওয়ার পরে ইয়াসিন হুমকি দিয়েছিল আর কি। পরবর্তীতে ২১ তারিখ রাতে এই ঘটনা।
আসলে সত্যতা আছে, লেনদেন আছে, কিন্তু ঘটনার সত্যতা স্বীকার করতেছে না। ছিনতাই ও অপহরণকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এইসব অপরাধ প্রতিরোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা বিষয়ে আমরা যেসব অপরাধ বা ঘটনাগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আমরা সেগুলো মামলা হিসেবে রেকর্ড করছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। মামলার সংখ্যা বাড়লেও অপরাধের প্রবণতা কমেছে বলে জানান তিনি। বর্তমান সময়কাল পর্যন্ত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরও জোরদার করা হয়েছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে কাজের কথা বলে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। বাধ্য করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধে অংশ নিতে। তাদের অনেকের সন্ধান পাচ্ছে না স্বজনরা। এদের মধ্যে একজন কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে রাশিয়ার একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বাংলাদেশের স্বজনদের সাথে যোগাযোগ করলে ফাঁস হয় এই মানব পাচারের খবর। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ছেলে আহত হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা। স্বজনরাও উৎকণ্ঠিত। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, সে যুদ্ধে আরমানের আহত হওয়ায় বিস্মিত স্বজন ও প্রতিবেশীরা। কালোখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের আরমান রাশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা বলে 3 মাস আগে 10 তরুণকে উমরা ভিসায় সৌদি আরব পাঠায় ড্রিম হোম ট্রাভেলস নামে একটি রিক্রুট এজেন্সি। পরে সেখান থেকে রাশিয়ার একটি চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। রাশিয়ায় দেয়া হয় মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ। 1 মাস ট্রেনিংয়ের মাধ্যমে তার এই যুদ্ধে নিয়ে যায়। যুদ্ধে নেওয়ার পরে সে আহত হয় বর্তমান সে ওই হসপিটালে ভর্তি আছে। প্রশিক্ষণ থেকে কৌশলে 2 জন দেশে ফিরে আসতে পারলেও ফেঁসে যান 8 জন। তাদের মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। গত বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আরমান। 8 লাখ টাকা খরচে বিদেশ পাঠিয়ে ছেলের এই দুর্দশা দেখে স্তম্ভিত স্বজনরা। দালালরা কয়েছে যে রাশিয়া খুব ভালো দেশ, চকলেট ফ্যাক্টরিতে কাজ দিবি, বেতন অবি মেলা 1-1.5 লক্ষ টাকা বেতন অবি। এই কথার পর নিয়ে গেল। তার বাবা অনেক কষ্ট করে তার বাইরে পাঠাইছিল, তারা এইরকম নিয়ে এরকম করছে। আমরা জানতাম না যে এরকম পরিস্থিতি তার পাঠাবে। এই ক্ষতিপূরণ দাবি আমরা চাই। আর এই সংসারটা ধ্বংস করছে, এই সংসারের বিচার চাই। আরমান সহ প্রতারণার শিকার তরুণদের ফিরিয়ে আনা এবং অপরাধীদের বিচারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। যুদ্ধে আহত হয়ে হাসপাতালে আছে এবং আমরা ওদের সাথে আলাপ করে আইনি প্রক্রিয়া আগাবে। বিদেশের নামে এসব প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। জনপ্রতি লাখ টাকা নিয়ে অবৈধভাবে ভোটার করা হয়েছে 106 প্রবাসীকে। এনআইডি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্থানীয়দের বায়োমেট্রিক তথ্য। ধরা পড়ার পর এক উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করেছে নির্বাচন কমিশন। শিউলি শবনমের রিপোর্ট। একটি চক্র জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র তৈরি করে যাচ্ছে এমন অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এমন একটি চক্রের সন্ধান পায় নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন এনআইডির মহাপরিচালক। তারা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করেছে। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে এর সত্যতা পায় ইসির তদন্ত দল। এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয় এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। প্রবাসী এসব নাগরিকের জাতীয় পরিচয়পত্র তৈরিতে লেনদেন হয়েছে কোটি টাকার উপর। তবে জালিয়াতির মাধ্যমে তৈরি এইসব কার্ড ব্যবহার করে কোনো সেবা নিতে পারবে না বলে জানান এনআইডি মহাপরিচালক। আলটিমেটলি কিন্তু এই কার্ডটা উনি ইউজ করতে পারবেন না, কারণ
উনি যখনই বাইরে এই কার্ডটা ব্যবহার করবেন, উনি যখন ওই অন্য জায়গায় এই যে থাম্ব ইমপ্রেশন দিবেন, এটা কিন্তু মানে ম্যাচ করবে না। ম্যাচ না করলে উনি তো বিপদগ্রস্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে এ পর্যন্ত নতুন 17,07,570 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের লোকজন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতনভাবে কাজ করছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বহুল আলোচিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। আর অবৈধ সম্পদ অর্জন এবং জালিয়াতির অভিযোগে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ এবং আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। আওয়ামী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত ছিল বিতর্কিত সূচনা ফাউন্ডেশন, অথচ রাজধানীর ধানমন্ডিতে সেই শক্তিধর প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযানে গিয়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। এদিকে 16 ব্যাংক হিসেবে 41 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে পৃথক মামলা। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী মাধবী দেবনাথ জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছে মামলা। আব্দুল ওদুদ দ্বারা এবং তার স্ত্রী বেগম মনোয়ারা বেগম টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় একটি মামলা দায়ের হয়েছে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বৈঠকে সীমান্ত হত্যা, সীমান্তে গুলি চালানো বন্ধে দিল্লিকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হবে। এ নিয়ে সচিবালয়ের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি বিএসএফ বৈঠকে ভারতীয় গণমাধ্যম যে অপপ্রচার চালানো হয়ে থাকে তা বন্ধের বিষয়েও আলোচনা হবে। অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়ে আলোচনা করা হবে। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা এবারে ইজতেমা 3 পর্বে হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 6,000 সদস্য মোতায়েনের পাশাপাশি থাকবে 10,000 স্বেচ্ছাসেবী। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 31 জানুয়ারি থেকে জুবাইরপন্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, সবকিছু মাথায় রেখেই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। দুই পক্ষ একমত হওয়ার কথা জানিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কাজ করবে আয়োজকদের 10,000 স্বেচ্ছাসেবী। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। পুরো ময়দান থাকবে সিসি ক্যামেরার আওতায়। কাজ করবে মোবাইল কোর্ট ও চেকপোস্ট। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে, সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে।
31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব, দ্বিতীয় ধাপ 3 থেকে 5 ফেব্রুয়ারি, তার 8 দিন পর 14 ফেব্রুয়ারি থেকে ইজতেমা করবেন সাতপন্থীরা। 16 ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। ঝিনাইদহে কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। ডিজিটাল সেবায় দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সর্বোচ্চ পর্যায়ে সায় ছিল বলেই ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে। নীতি নির্ধারকদের দুর্নীতির কারণে বাংলাদেশিরা ইমেজ সংকটে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। দুর্নীতি ছাড়া মাইগভ অ্যাপটি পরিচালনা করতে পারলে দেশের ভাবমূর্তি সমুন্নত হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেরেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলে সারা দেশে শুরু হয় রেল চলাচল। পুরো 27 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে ধূমকেতু এক্সপ্রেসের পর শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলোতে। এতে আরও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ছাড়ার কথা ছিল 8:15-তে, এখন বাজে আপনার 9:33। মনে হয় ছাড়তে ছাড়তে 10টা বাজতে পারে। বলছিল যে 9টার পরে, এখন মনে 9টার অনেক উপরে বেজে গেছে, ট্রেন ছাড়তেছে না। ট্রেনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান যাত্রীরা। খুবই ভালো লাগতেছে আজকে ছাড়ার জন্য, কিন্তু আমরা একটু হতাশ যে আমরা যে আশা করছিলাম টাইম মতো ছাড়লে আমাদের জন্য বেটার হইতো। আমাদের আজকে যদি ট্রেন চান্স না ছাড়তো আমরা অসুবিধা হইতো, একটু সুবিধা হইল। তবে 1-2টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। ইঞ্জিন অ্যাভেলেবল না থাকার, মানে অ্যাভেলেবল ইন টাইমে না পাওয়ার কারণে তো আমরা সরি, আমরা সবাই সব মিলিয়ে চেষ্টা করছি যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আমাদের সমাজে যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে, যে সাফারিংটা হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এদিকে ধর্মঘট তুলে নেয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা রেলওয়ে স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় যাত্রীরা। সকালবেলা এসে আবার টিকিট কাটলাম, এখন একটু ভালো লাগতেছে। চালু হতে আমরা ভীষণ খুশি। ট্রেন চালাতে ইনশাআল্লাহ আমাদের যাতায়াত খুব সুবিধা হয়েছে। এর আগে বুধবারের মধ্যে দাবি দেওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত 2:30 থেকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সমস্যা দূর করতে নতুন হল নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে 18,000 নারী শিক্ষার্থীদের জন্য হল রয়েছে মাত্র 5টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। আমাদের 4 মাস আগে ক্লাস শুরু হয়েছে, বাট এখনো সিট পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বেশিরভাগ শিক্ষার্থীদের অবস্থা এমনই। সংকট এতটাই প্রকট, প্রথম বর্ষের ছাত্রীরা হলে কোনো সিটই পায় না। আমার হল এসেছে সুফিয়া কামাল হল, কিন্তু আমি হলে এখন পর্যন্ত সিট পাইনি। আমাদের একটা সেমিস্টার শেষ হতে যাচ্ছে, তো এখনো হল পাই নাই। আবাসন সংকট থাকে, সেটা তার লাইফের জন্য একটা বড় ট্রমা।
তখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তার জন্য মানে আশীর্বাদ তো দূরের কথা, বরং তার জন্য কষ্টের হয়ে যায় এটা। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান 5টি হলে ধারণ ক্ষমতা যেখানে 4,843, সেখানে ছাত্রীর সংখ্যা প্রায় 5 গুণ বেশি। এ অবস্থায় হলের প্রভোস্টরা চাইলেও ছাত্রীদের জন্য কোনো সিটের ব্যবস্থা করতে পারেন না, তবে কমতি নেই তাদের চেষ্টার। প্রতি বছর 6 থেকে 800 বেড হলে অ্যাটেস্টেড হয়, বাট হলের ক্যাপাসিটি অনুযায়ী হলে তুলতে পারে 2 থেকে 250 বেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের এই সংকট নিরসনে চীনা প্রযুক্তিতে হল তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। মেয়েদের 3টি হল করবার জন্য আমরা যদি এটা ঠিকমতো গুছিয়ে করতে পারি, এমনকি 4টি হলের সম্ভাবনা আছে, ন্যূনতম 3টি হল আমাদের হবে। এটা 841 কোটি টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা সরকারের কাছ থেকে পেয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করে এটা অলরেডি বরাদ্দ হয়ে গেছে। উপাচার্য আশ্বস্ত করেছেন যতদিন পর্যন্ত ছাত্রীরা হলে সিট পাবে না ততদিন কর্তৃপক্ষ আবাসন বৃত্তি দিয়ে সাহায্য করবে তাদের। প্রথম বছরের আমাদের ছাত্রীদের জন্য একটা বিশেষ আপৎকালীন সহায়তার ব্যবস্থা করব। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 14 পয়েন্ট, অবস্থান করছে 5,112 পয়েন্টে। দিনের বেশিরভাগ সময় সূচক ছিল নিম্নমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 124টির দর, কমেছে 206টির, আর অপরিবর্তিত ছিল 65টির দর। লেনদেন হয়েছে 314 কোটি 16 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দুর্বল মৌলভিত্তির কোম্পানির খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের। সবচেয়ে বেশি দর হারিয়েছে বিআইএফসি লিমিটেডের শেয়ার। মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল আরেক দুর্বল কোম্পানি হাক্কানি পাল্ম অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ার দর। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারকে সঠিক পথে ফেরাতে রাজপথে নামতে হতে পারে, মন্তব্য বিএনপির। আওয়ামী লীগের হরতাল অবরোধে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অভিযোগ সিপিডির। সরবরাহ ঠিক রাখতে কঠোর হওয়ার তাগিদ। মুক্তিপণে ইয়াসিন বাহিনীর আয় মাসে কোটি টাকা, রাজধানীতে সক্রিয় শয়তানের নিঃশ্বাসের 7 চক্র। বিদেশে কাজের নামে যুদ্ধ করতে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশিদের, খোঁজ মিলছে না অনেকের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।